দেশ বিদেশের নানান ধরনের ভূতেদের গল্পের সম্ভার এই ভূষণ্ডীর আড্ডায় আপনাদের স্বাগত। আমাদের আজকের গল্প দেবোত্তম দের কলমে যখন রাত্রি নিঝুম। বিকেলবেলায় বান্ধবীদের সঙ্গে টিউশন পড়া থেকে বেরিয়ে এলো ঝুমুর। চারজন বান্ধবীদের সাথে গল্প করতে করতে ঝুমুর যে কখন তার বাড়ির পথ ছেড়ে ঠিক কোন দিকে এসে পড়েছে তা সে নিজেও খেয়াল করেনি। তাকে তার বান্ধবীরা সে কথা বলতেই সাইকেল নিয়ে থেমে যায় ঝুমুর। তারপর পিছন ঘুরে সাইকেলে চড়ে তাদের সবাইকে বলে, কাল কিন্তু নোটগুলো নিয়ে আসিস সকলে, তারপর থেকে আবার পরপর পরীক্ষা। সকলে মাথা নেড়ে চলে যেতেই আকাশের একটা গুরুগম্ভীর ডাক শুনতে পেল ঝুমুর। বোধহয় বৃষ্টিটা আবার আসবে। সে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ির রাস্তায় উঠতেই যাচ্ছিল, এমন সময় ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। ব্যাগের মধ্যে ছাতা না থাকায় একটু জোরেই সাইকেল চালাচ্ছিল সে, কিন্তু বৃষ্টির বেগটা বাড়তেই সে প্রায় ভিজতে শুরু করে। এক প্রকার বাধ্য হয়েই সাইকেল থামিয়ে খানিকটা দূরে রাস্তার ধারে একটা আম গাছের সামনে সাইকেল নিয়ে দাঁড়ায় সে। তার গায়ের ওড়নাটা পুরোপুরি ভিজে গেছে, সাথে মাথার চুলও। সেখানে দাঁড়িয়েই একবার দিনের অস্তগামী ঘোলাটে আলোটার দিকে তাকিয়ে সে বলল, এদিকে সন্ধে হয়ে আসছে আর বৃষ্টিটাও এখনো থামেনি। বাড়িতে বাবা হয়তো চিন্তা করছে। আর একটু দেখি, যদি বৃষ্টিটা না কমে তাহলে এভাবেই না হয় বেরিয়ে পড়বো। হঠাৎ তার কানের কাছে কারোর দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেয়ে সে পিছনে তাকায়, কে? কিন্তু কাউকেই সে দেখতে পেল না। বোধহয় তার মনের ভুল। সে আবার সামনে ঘুরে তাকাতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার চোখ দুটো যেন আটকে গেল সেখানে। আম গাছটার পিছনের শিকড়ের কাছে কি যেন একটা দুলছে না। দিনের নিভে যাওয়া আলোটা আবছাভাবে থাকায় সেটা বোঝা যাচ্ছে না পুরোপুরি। সেটা দেখে ঝুমুর বলল, আরে, ওটা কি রয়েছে ওখানে? এই বলে এগিয়ে গেল গাছটার পিছন দিকে। সেখানে গিয়ে ঝুমুর মাটিতে বসতেই দেখল ওটা একটা ছোট্ট গোলাপ গাছ। একটা লাল রঙের গোলাপ ফুলও ধরে রয়েছে গাছটায়। এমন একটা জায়গায় আচমকা একখানা গোলাপ গাছ দেখে খানিকটা অবাক হলো ঝুমুর। এই গাছটা এখানে আপনা আপনি জন্মেছে নাকি? একটাই তো দেখতে পাচ্ছি, ফুলের রংটাও ভারী সুন্দর। যাই, এই গাছটাকে বাড়ি নিয়ে যাই। একটা জায়গা দেখে না হয় বাড়িতে গিয়ে বুনে দেবো গাছটাকে। ঝুমুর গোলাপ গাছটার নিচ থেকে মাটি খুঁড়ে গাছটাকে টানতে লাগলো। পরপর কয়েকবার টান মারতেই গাছটা মাটি থেকে শিকড় শুদ্ধ উপড়ে এলো। গাছটাকে সাইকেলের সামনের ঝুড়িতে রাখতেই বৃষ্টির বেগটাকে কমতে দেখে সেখান থেকে সাইকেল নিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ল ঝুমুর। চারদিকের আবছা আলোটাও এবারে মলিন হয়ে শুধুই অন্ধকার ছড়িয়ে পড়েছে। বৃষ্টিটাও একটু পর থেমে গেল। বাড়ির পথে এগিয়ে যেতে লাগলো ঝুমুর। তারই মধ্যে হঠাৎ করে সাইকেল চালানো থামিয়ে দিল সে। একটা গন্ধ যেন তার ঘ্রাণ শক্তিকে উতলা করে তুলল। গন্ধটা গাছটার গোলাপ ফুলটার মধ্যে থেকেই আসছে। পাপড়ির মধ্যে নাক ডুবিয়ে ফুলটার গন্ধ শুকে আবার সাইকেল চালাতে শুরু করলো ঝুমুর। বাড়ির মধ্যে সাইকেল নিয়ে ঢুকতেই তুলসী তলায় করজোড়ে প্রণাম করতে থাকা তার মা ময়না গজগজ করে উঠে বলল, তা মহারানী, তোমার এতক্ষণে আসার সময় হলো বুঝি লেখাপড়া শিখে? না মা, আসলে বৃষ্টি শুরু হয়েছিল তো, তাই আর কি। তা ছাতা নিয়ে যেতে পারিস না মুখ পুড়ে? দুপুরে তো দেখেই গিয়েছিলিস কেমন আকাশটা মেঘলা হয়ে আছে। তোর বাপ আজ আসুক একবার বাজার থেকে, হয় তোর পড়াশোনা বন্ধ করে আমি বিয়ে দেব, নালে আমি বাড়ির থেকে বেরিয়ে যাব। হার মাস তো সব একেবারে জ্বালিয়ে খেলে রে আমার, যত সব।
কথাগুলো বলে ময়না তার নিজের ঘরে চলে গেল। ঝুমুর কোনো কথা না বলে মাথা নিচু করে উঠোনের এক কোণে তার সাইকেল রেখে গাছটাকে নামিয়ে দিয়ে ব্যাগ কাঁধে ঘরের দিকে চলে যায়। তারপর ঘরে ঢুকে ঘরের আলো জ্বালিয়ে ব্যাগ থেকে ভেজা বই খাতা বের করতেই হুট করে ঘরের আলোটা নিভে গেল। কারেন্ট চলে গেল। ঘরের টেবিল হাতড়ে দেশলাই আর একটা মোমবাতি নিয়ে সেটা জ্বালাতেই তার পিছনে থাকা জানলার পাল্লা দুটো সজোরে ধাক্কা খায়। সেটা বন্ধ করতে যেতেই হঠাৎ উঠোনের দিকে তাকাতেই তার চোখটা থেমে গেল। যেন কেউ একটা দাঁড়িয়ে রয়েছে যেন বাইরে, বোঝা যাচ্ছে না ঠিক কে সে। ঝুমুর একবার কে বলে আলোটা নিয়ে ঘরের বারান্দার সামনে দাঁড়াতেই হঠাৎ করে তার মোমবাতিটা কোনো হাওয়া বাতাস ছাড়াই আপনা আপনি ধপধপ করতে লাগলো। এই মোমবাতি তার হঠাৎ আবার কি হলো? হাওয়া বাতাস ছাড়াই আপনা আপনি এরকম তো হওয়ার কথা নয়। এই বলে মোমবাতির সামনের দিকে এগোতেই তার কানের পাশে শুনতে পেল একটা ফুঁয়ের শব্দ। পাশে ফিরে তাকালো ঝুমুর, কিন্তু কাউকেই দেখতে পেল না, বরং মোমবাতিটা নিভে গেল। ঝুমুর কিছুই বুঝতে পারল না। সে আবার তার নিজের ঘরে ফিরে এলো। কেউ কি সত্যি ফু দিল, নাকি আমার মনের ভুল? ঘরের আলোটা ফিরে এসেছে। হঠাৎ করে রান্নাঘর থেকে তার মা ময়না একবার ডাক দিতেই ঝুমুর মোমবাতিটা টেবিলের সামনে রেখে চলে গেল। আর ঠিক তখনই তার অলক্ষ্যে সেই মোমবাতি থেকে অবশিষ্ট ধোঁয়ার কুণ্ডলিটা মিশে যেতেই দুটো লাল টকটকে আগুনের ভাটার মতো চোখ তাকিয়ে থাকলো ঝুমুরের যাবার দিকে। রাতের বেলা ঝুমুরের বাবা সুবল বাজার থেকে ফিরে এলে খাবার বাড়ার সময় ময়না গজগজ করতে লাগলো। তোমার ধিঙ্গিমের একটা ব্যবস্থা করো। স্কুলে পড়ার পরে আবার লেখাপড়া কিসে? এবার বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, বুঝলে? আর আমাদের ছেলেটার দিকেও তো একটু তাকাও, ও তো বড় হচ্ছে নাকি। আহা, আমার মেয়ে পড়ছে তাতে তোমার কি অসুবিধা হচ্ছে শুনি? ও যত খুশি পড়বে পড়ুক না, আমি তো আমার পয়সায় পড়াবো ওকে। আর ওর বিয়ে, ওর যখন বিয়ে করতে ইচ্ছে হবে তখনই ও করবে। কিরে মা, তাই তো? ঝুমুর ময়নার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে তার বাবার দিকে তাকাতেই ময়না চেঁচিয়ে বলল, বাবা মেয়ের মধ্যে আবার চোখে চোখে কথা হচ্ছে। যত জ্বালা সব আমার কপালে। সারা জীবন তোমার এই আইবুড়ো মেয়েকে ঘাড়ে বসিয়ে গান্ডে পিন্ডে গেলাও আর। একটানা কথাগুলো বলে ময়না তার ছেলে বিট্টুকে খেতে আসার জন্য ডাক দিল। সুবল নিজের থালার মধ্যে হাত ধুয়ে উঠে গেল, তার সাথে ঝুমুরও। কিন্তু বাইরের কলপারে যেতেই ঝুমুরের খেয়াল এড়ালো না তার বাড়ি নিয়ে আসা সেই গোলাপ গাছটার থেকে। কি একটা ভেবে সে গাছটার দিকে এগিয়ে গিয়ে গোলাপ ফুলটাকে আরও একবার শুকে নিল। তারপর নিজের ঘরে গিয়ে দরজা আটকে পোশাক বদলে আলো নিভিয়ে শুয়ে পড়ল। দেখতে দেখতে রাত গভীর হয়ে এলো। গভীর ঘুমে তখন আচ্ছন্ন হয়ে রয়েছে ঝুমুর। এমন সময় হঠাৎ অন্ধকার বেয়ে বিছানার এক পাশে উঠে এসে বসল একটা প্রকাণ্ড কালচে পুরুষের ছায়া। সে ধীরে ধীরে এগিয়ে গেল ঝুমুরের পায়ের গোড়ালির কাছে। তারপর একটু একটু করে এগিয়ে আসতে লাগলো ঝুমুরের হাঁটুর কাছে। সেই ছায়াটা এবার ঝুমুরের হাঁটুর কাছে এসে তার গায়ের নাইটির ভেতর প্রবেশ করে ঝুমুরের হাঁটুর ওপর যেতেই ঝুমুরের ঘুমটা ভেঙে গেল। কিন্তু সে উঠে বসতে পারল না, আর না খুলতে পারল তার চোখের পাতা। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার চোখ দুটোকে শক্ত করে চেপে ধরে আছে। সে শুধু মৃদু যন্ত্রণায় ঘুমিয়ে উঠতে লাগলো সেই অবস্থায়। প্রথমে তার সেই যন্ত্রণা তীব্র মনে হলেও আস্তে আস্তে তার যেন কেমন আরাম লাগতে শুরু করলো। একটা পুরুষ ছায়া নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল ঝুমুরের পুরো শরীরটার উপর। ঝুমুর কিছুই টের পেল না, কেবল ঘুমের ঘোরে অসাড় হয়ে থাকলো।
সেই পুরুষ শরীর ধীরে ধীরে নেমে গেল তার শরীরের ওপর থেকে। তারপর একটা ধোঁয়ার আদল নিয়ে বাইরে থাকা সেই গোলাপ গাছটার ফুলের মধ্যে এসে মিশে যেতেই গোলাপ গাছটা একবার নড়ে উঠল। প্রায় সকাল সকাল ঘুমটা ভেঙে গেল ঝুমুরের। বিছানা থেকে সে উঠে যেতেই হঠাৎ তলপেটে একটা ব্যথার অনুভব হলো। তবে সেই ব্যথার কারণ সে বুঝল না। কোনো রকমে বিছানা থেকে নেমে বাইরে মুখ ধুতে গিয়ে দেখল তার বাবা সুবল ওই গোলাপ গাছটাকে মাটির মধ্যে বুনছে। ঝুমুরকে দেখে সে বলল, তোর গোলাপ গাছটা বুনে দিলাম রে মা। সেই ছোট থেকে এমন গাছ তুলে নিয়ে আসিস না বাড়িতে? তা গোলাপ গাছটা কোথা থেকে আনলি রে মা? তুই কিনে এনেছিস বুঝি? না না বাবা, আমি কিনে আনিনি। কালকে আসলে আসার পথে। পুরো কথাটা শেষ করা হলো না, তার আগেই তার বাবা একটা মৃদু চিৎকার করতেই ঝুমুর দেখল তার বাবার হাতে গোলাপ গাছের কাঁটা ফুটেছে। সেখান থেকে রক্তও বেরিয়েছে খানিকটা। ঝুমুর খানিকটা দূরের একটা গাঁদা ফুলের গাছ থেকে পাতা ডলে এনে বাবার হাতের কাঁটা ফুটা জায়গাটায় লাগাতেই সুবল তার মাথার মধ্যে একবার হাত বুলিয়ে দিয়ে সেখান থেকে উঠে গেল। বিকেলে টিউশন থাকলেও আজ তার শরীরটা খারাপ থাকায় সে ঠিক করেছে আজ যাবে না। ঝুমুর তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর ঘরে পুজো দিতে চলে গেল। কিন্তু বারবার তার পুজো দেবার সময় কিছু না কিছু ভুল হতেই থাকলো। সকাল থেকেই তার শরীরটা একেবারে সায় দিচ্ছে না। তারপর পুজোর সময় বাধা পড়া, এসব কিছুই বোধগম্য হচ্ছে না ঝুমুরে। তবুও সে পুজো সেরে ঠাকুরের সামনে প্রণাম করে উঠবার সময় দেখে তার জ্বালানো প্রদীপটা নিভে গেছে। একবার সামনের লক্ষ্মী বিগ্রহের দিকে তাকালো ঝুমুর। তারপর হাত জোর করে চোখ বুজে বলল, আমি কি কোনো ভুল করে ফেলেছি মা? তুমি পুজো নিতে চাইছো না কেন? কিসের ইঙ্গিত দিতে চাইছো তুমি? আবার প্রদীপটা জ্বালিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতেই হঠাৎ উঠোনের দিকে তাকিয়ে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠল ঝুমুর। তার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলো ময়না। ঝুমুর দেখছে উঠোনের দড়ির মধ্যে একটা রক্ত ভেজা জামা ঝুলছে, যেন কেউ সেটাকে রোদের মধ্যে শুকোতে দিয়েছে। সেটার মধ্যে থেকেই টপ টপ করে রক্ত পড়ে চলেছে। ময়না তাকে সেই অবস্থায় দেখে ধমক দিয়ে বলল, এই মেয়ে, কি আছে রে? অত জোরে চিৎকার করলি কেন? যেন ভূত দেখেছিস? কি আছে? মা, মা দেখো রক্ত। এই জামার মধ্যে কত রক্ত মা, দেখো অনেক রক্ত। রক্ত পড়ছে মা, দেখো দেখো না, তুমি দেখো। রক্ত? কত রক্ত? সবই তো ঠিকই আছে। এই কি সব উল্টো পাল্টা বলছিস শুনি? এদিকে তাকায়। ঝুমুর আবার তাকে হাতের ইশারায় সামনের দিকে তাকাতে বলল। আরে মা, এই তো সামনে দেখো, তুমি দেখতে পাচ্ছ না? বাবার জামার ওখানে কত রক্ত লেগে আছে মা, তুমি দেখতে পাচ্ছ না মা? দেখো ভালো করে, কত রক্ত মা, কত রক্ত। ময়না এবারে ঝুমুরের হাত ধরে তার দিকে টেনে নিয়ে তার গালে সজোরে একটা চড় বসিয়ে বলল, ও পয়া মেয়ে কোথাকার! তোর বাপের জামার রক্ত মানে কি? হ্যাঁ, নিজের মাটাকে তো খেয়েছিস, এবার কি বাপটাকেও খাবি নাকি? এই টাকা, এ টাকা, কি উল্টো পাল্টা বলছিস তুই? হ্যাঁ, কোথায় রক্ত? এসব নাটকবাজি বন্ধ কর বলছি, নাহলে না খুব মুশকিলে পড়বি ঝুমুর, কেটে রেখে দেবো বলে দিলাম। এই বলে সেখান থেকে চলে গেল ময়না। ঝুমুর দৌড়ে গিয়ে জামাটাকে দড়ির থেকে নামিয়ে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে দেখল, না, রক্ত লেগে নেই তো। ঝুমুর হতভম্ব গলায় বলল, তাহলে কি আমি ভুল দেখলাম? কিন্তু আমি যে স্পষ্ট দেখলাম বাবার জামায় রক্ত লেগে আছে। ময়না তাকে এই ঘটনাটার জন্য কথা শোনাতে বাকি রাখলো না দুপুরেও। ময়না যে তার নিজের মা নয় তা সে সবসময় জানান দিয়ে থাকে।
ঝুমুরের স্কুলের ছোট ক্লাসে পড়বার সময় তার মা 3 দিনের জ্বরে মারা যেতেই সুবলকে একমাত্র মেয়ের দেখাশোনা আর সংসারের কথা ভেবে পাড়া প্রতিবেশীরা বিয়ে করতে বলে। ঝুমুরের মুখের দিকে তাকিয়ে সুবলও রাজি হয়ে যায়। তার প্রথম স্ত্রী ঝুমুরকে যে সবসময় কিভাবে আগলে রাখত তা সে নিজেও চাক্ষুষ দেখেছে। তাই ঝুমুরের মায়ের বাৎসরিক মিটতেই সে আবার বিয়ে করে। তারপর সবকিছুই প্রায় অনেক দিনই স্বাভাবিক ছিল। ঝুমুরের আবছা মনে আছে সেসব ঘটনার অনেক কিছুই। সে ময়নাকে নতুন মা বলে ডাকত। ময়নাও ঝুমুরকে নিজের ভেবে চোখে চোখে রাখত। কিন্তু সময়ের সাথে সাথে ময়না তার এক সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই কেমন অদ্ভুত আচরণ করতে লাগলো। কখনো কখনো ঝুমুরের গায়ে হাতও তুলেছে, কিংবা মুখ ঝামটা বা কোনো দিন খাবার বন্ধ করে রাখা, যেমনটা সে আজকেও করেছে। ঝুমুর কোনো প্রতিবাদ করে না। মায়ের মৃত্যুর পর তার বাবাই যেন তার একমাত্র ভালোবাসা হয়ে উঠেছে। আজ হঠাৎ করেই বারান্দায় বসে পুরনো স্মৃতির কথা ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখের জল গড়িয়ে পড়তেই তার ঠোঁট থেকে বেরিয়ে এলো সেই নাম, জয়ন্ত। বাবার পর একমাত্র জয়ন্তই তো তাকে ভালোবেসেছিল, কিন্তু সেও তাকে ছেড়ে চলে গেছে বহু দূর। স্কুলের পরীক্ষার সময় খবরটা পায় ঝুমুর। পাশের গ্রামের কোন গাছের ডালে ফাঁস বাঁধা অবস্থায় ঝুলছিল জয়ন্ত। ঝুমুর কোনো রকমে পরীক্ষা দিয়ে বেরোতেই কাঁদতে কাঁদতে ছুটে গেল পাশের গ্রামের সেই জায়গাটার দিকে। কিন্তু জয়ন্তকে ততক্ষণে গাছ থেকে নামিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঝুমুর তার বাড়িতে যেতেই জয়ন্তর বৃদ্ধ মাকে তার মৃতদেহের ওপর ঝুঁকে কাঁদতে দেখল সে। জয়ন্তর মুখটা হাঁ করা, চোখ দুটো যেন খোলা রয়েছে সামনের দিকে। সকলের মধ্যে থেকে ঝুমুর তার সামনে গিয়ে দাঁড়াতেই যেন তার নিশ্চল চোখ দুটো একভাবে ঝুমুরকেই দেখতে থাকলো। তারপর ঝুমুর হঠাৎ চোখ সরিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে ছুটে এলো। হঠাৎ ঝুমুরের কানের মধ্যে ভেসে উঠল জয়ন্তর বলা সেদিনের কথাগুলো। তোমাকে আমি একটা লাল গোলাপ গাছ এর মধ্যেই উপহার দেব। রঞ্জন কাকুকে আনতে বলেছে, সে নিয়ে আসবে বলেছে। একেবারে রক্ত গোলাপ, বুঝলে? তারপর ঝুমুর ঠিক কেন গেছিল ওই জয়ন্ত নামের ছেলেটার বাড়িতে তা নিয়েও বহুবার নানা চর্চা হয়েছিল। ঝুমুর বলেছিল জয়ন্ত তার স্কুলের বন্ধু। পুরনো দিনের স্মৃতিগুলো আজ আবার মাথায় ভিড় করছে। কাঁদতে কাঁদতে একবার কুড়িয়ে পাওয়া গোলাপ গাছটার দিকে গেল ঝুমুর। তারপর পাপড়ির মধ্যে নাক ডুবিয়ে দিয়ে একবার ফুলের গন্ধ শুকতে শুকতে বলল, তুমি তো তোমার দেওয়া কথা রাখলে না জয়ন্ত। তুমি তো বলেছিলে পরীক্ষার আগের দিন সন্ধ্যার সময় তোমার সাথে দেখা হওয়ার পর তুমি আমাকে লাল গোলাপ গাছটা দেবে। তুমি তো এলেই না, বরং কি হলো তোমার তাও আমি বুঝতে পারলাম না। আমার কাছে তো তোমার দেওয়া রক্ত গোলাপ গাছটাও নেই, তাই এটা কি এনেছি তোমার কথা মনে করে। কেউ জানে না জয়ন্ত তুমি আমার কাছে কি ছিলে। সবাই জানে তুমি শুধুই আমার বন্ধু, কিন্তু আমি তো জানি তুমি আমার ঠিক কি ছিলে। এক নাগাড়ে কথাগুলো বলেই থেমে যায় ঝুমুর। আকাশের মধ্যে একটা দৈত্যাকার বড় মেঘ সূর্যটাকে হঠাৎ ঢেকে দিল। দিনের আলোটা কেমন যেন কমে এলো। ঝুমুর আবারও নাক ডুবিয়ে ফুলের গন্ধটা শুকে গোলাপ ফুলটাকে তুলে নিজের ঘরে ফিরে দরজাটা ভেতর থেকে আটকে দিল। ঝুমুর যেতে যেতে যদি একবার উঠোনের সেই গোলাপ গাছটার ফুল ছেঁড়া ডালের অংশটার দিকে তাকাতো, তাহলে সে দেখতে পেত সেখান থেকে বিন্দু বিন্দু লাল রক্তের ফোঁটা বেরিয়ে আসছে। বেশ কিছুক্ষণ গোলাপ গাছটা সেই অবস্থাতেই থাকার পর সূর্যের আলোটা মেঘ সরে গিয়ে তির্যক হতেই গাছটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। দেখতে দেখতে রাত হয়ে এলো। সুবল খেতে বসে কয়েকবার ডাক দিল ঝুমুরকে, কিন্তু ঝুমুরের কোনো সাড়া শব্দই পাওয়া গেল না। হঠাৎ ময়না একদলা ভাত হাতে তুলে নিয়ে বলল,
তুমি খাও না চুপচাপ। ও তেজ দেখিয়ে খাচ্ছে না, বুঝছো না? ও মোটেও তেজ দেখাচ্ছে না। তুমি নিশ্চয়ই ওকে বকাবকি করেছো, তাই তো ও খেতে আসছে না। দুপুরে তো খাইনি বললে। তা তোমার ঢিঙ্গি মেয়েকে কি আমি কোলে বসে এখন খাওয়াবো নাকি? ভালো ভালো বলছি, এই মেয়েকে বিদায় করো। দুপুরে আজ কি বলেছে জানো? বলে তোমার জামাই নাকি রক্ত লেগে আছে। গিয়ে দেখলাম কিছুই না। ও অপয়া জন্মের সময় মাটাকে খেয়েছে, এখন আবার তোমাকেও। পুরো কথাটা আর শেষ করতে পারলো না ময়না। তার আগেই নিজের গলা ধরে একবার চেঁচিয়ে উঠল সে। তারপর মুখের ভেতর থেকে ভাত শুদ্ধ রক্ত বেরিয়ে আসতে লাগলো। সেই দৃশ্য দেখে সুবল চিৎকার করতে লাগলো। ময়না তার গলায় হাত দেওয়া অবস্থাতেই ভাতের থালার মধ্যে ঝুঁকে পড়ল। সুবল তড়িঘড়ি ভ্যান ডেকে আনার জন্য বেরিয়ে যেতেই বাবার চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এলো ঝুমুর। ছুটে গেল রান্নাঘরের দিকে। দেখল তার মা ময়না ভাতের থালার মধ্যে রক্ত মাখামাখি অবস্থায় পড়ে আছে। ঝুমুর তার সামনে গিয়ে বসে কাঁদতে কাঁদতে বলল, মা, মা তোমার কি হয়েছে মা? বলো না, তুমি এরকম কেন করছো মা? মা, বাবা কোথায় মা? তুমি এরকম কেন করছো? হঠাৎ বাইরে থেকে তার বাবার গলার আওয়াজ পেল ঝুমুর। বাইরে যেতেই দেখলো তার বাবা কয়েকজন লোকজনকে ডেকে এনে ময়নাকে ভ্যানে তুলে হাসপাতাল নিয়ে যাবে। হাসপাতালে যাবার পথে সুবল বলল, তোর মায়ের কি হলো রে মা খেতে খেতে? এক কাজ কর, তুই ভাইকে নিয়ে এক ঘরে থাকিস, হ্যাঁ? আর একটু ভগবানকে মনে মনে ডাকিস মা। আমি হাসপাতালে যাই, তুই সাবধানে থাকিস কেমন? কিন্তু ঝুমুর ঘরে যাবার জন্য এগিয়ে গেলেও যেতে পারল না পিছন থেকে একটা ডাক শুনে। এই গলার আওয়াজ তার বড্ড চেনা, কিন্তু এ কি করে সম্ভব? জয়ন্ত কিভাবে আবার ফিরে আসতে পারে? পিছন ঘুরে ঝুমুর দেখল গোলাপ গাছটার সামনে দাঁড়িয়ে আছে জয়ন্ত। জয়ন্ত তার দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। ঝুমুর কেমন যেন সেখানে দাঁড়িয়েই একটা ঘোরে পড়ে গেল। জয়ন্ত সামনে এসে একটা হাত দিয়ে ঝুমুরকে তার বুকে টেনে আলিঙ্গন করে তাকে নিয়ে গেল ঘরের ভেতর। তারপর ঝুমুরের গায়ের পোশাক পুরোপুরি খুলে জয়ন্ত তার শরীরটাকে মিশিয়ে দিল ঝুমুরের সাথে। মেতে উঠল সেই আদিম খেলায়। ঝুমুরের কথা বলার সব রকম শক্তি হারিয়ে গেল। মুখ দিয়ে শুধু একটাই গোঙানির শব্দ। তবে কিছুক্ষণ পর সেই ঘোর কেটে গিয়ে সবকিছুই বোধগম্য হতে লাগলো তার। ধীরে ধীরে গোপনাঙ্গে একটা জলীয়তা অনুভব করতেই জয়ন্ত সরে গেল তার গায়ের ওপর থেকে। জয়ন্ত তার শরীর থেকে নেমে গিয়ে ঝুমুরের কপালে একটা চুম্বন এঁকে তার কানের কাছে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, তোমাকে আমি ছেড়ে যাইনি ঝুমুর, আমাকে বাধ্য করা হয়েছে। আর যে বাধ্য করেছে তার নাম শুনলে তুমি চমকে উঠবে। তুমি যে আমার ঝুমুর, তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? তাই ওই গোলাপ চারা হয়েই তোমার কাছে ফিরে এসেছি আমি। এতক্ষণ আমি কিচ্ছু বলিনি, কিন্তু এখন জিজ্ঞেস করব, কেন ছেড়ে চলে গেছিলে আমাকে? আর যখন চলেই গেছিলে কেন এবার ফিরে এলে? সব তো শেষ হয়ে গেছে। আমার এখন বিশ্বাস হচ্ছে না তুমি ফিরে এসেছো, আমাকে ছুঁয়েছো। আর কি বলবার কথা বলছিলে তুমি? বলো, সেদিন ঠিক কি হয়েছিল জয়ন্ত? বলো না। দেখতে চাও তুমি ঝুমুর? তাহলে দেখো, তাকাও আমার চোখের দিকে। হঠাৎ করেই জয়ন্তর চোখ দুটো লালচে আগুনের ভাটার মতো জ্বলে উঠতেই ঝুমুর তার চোখের দিকে তাকাতেই ভেসে উঠল একটা দৃশ্যপট। সন্ধেবেলায় বাড়ির পথ ধরে হাতের ঘড়িটার দিকে তাকিয়েই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল জয়ন্ত। জঙ্গলের পথ পেরোলেই নকুলদার টিউশন। এখানেই সে ঝুমুরের সাথে দেখা করে। এমন সময় হঠাৎ কে যেন গামছা দিয়ে তার মুখ চেপে ধরে গলায় ছুরি ধরে তাকে টানতে টানতে নিয়ে যায় একটা প্রকাণ্ড গাছের সামনে। জয়ন্ত কয়েকবার পালাবার চেষ্টা করলেও ব্যর্থ হয়। লোকটা জয়ন্তর হাত পা দড়ি দিয়ে বেঁধে তার মুখের বাঁধনটা খুলে দিতেই জয়ন্ত চেঁচিয়ে বলল, কে আপনি? কি চান? কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? এমন সময় হঠাৎ
লোকটা তার গালে সজোরে একটা চড় বসিয়ে বলল, কি মুচির ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম করবি তুই? শুয়োরের বাচ্চা, কি ভাবছিস? হ্যাঁ, আমি কিচ্ছু টের পাবো না? না, এর আগে কিন্তু তোকে দুবার বলেছি যে আমার মেয়েকে তুই ছাড়। কানে শুনতে পাস না নাকি? কাকু কেন বুঝতে পারছেন না? আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি আগেও বলেছি আমি ঝুমুরকে ভালোবাসি। আমি ওকে ছাড়তে পারবো না। সুবল জয়ন্তর গালে আর একটা জোরে চড় বসিয়ে জয়ন্তর জামার কলার চেপে দাঁত খিচিয়ে বলল, ভালোবাসা তাই না? বাঁদর হয়ে গলায় মুক্তোর মালা পরবার শখ আমি একেবারে ঘুচিয়ে দেব তোর। শালা, নিচু জাত হয়ে উঁচু জাতের সঙ্গে ভালোবাসা? ঠিক মতো পড়াশোনাটাও তো শিখিসনি। হ্যাঁ, এ খবর যদি জানাজানি হয় তাহলে আমার আর মান সম্মান বলে কিচ্ছুটি থাকবে না। শখ আমি আজকে মেটাবো তোর। দাঁড়া, ভালোই ভালোই ভাবলাম যে তোকে বোঝাবো, কিন্তু কিন্তু তুই তা একেবারেই শুনলি না। দেখ দেখ এবার আমি কি করি। কি করবেন আপনি? ঝুমুরও তো আমাকে ভালোবাসে। আপনি আমার কিছু করতে পারবেন না। আমাকে ছেড়ে দিন বলছি। এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? কি মতলব আপনার? তোকে মারবো রে হারামজাদা। জয়ন্ত কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই সুবল জয়ন্তর মুখে বাঁধা গামছাটাকে তার গলায় পেঁচিয়ে দিল। তারপর সেটা ফাঁসির মতো করে টানতে টানতে পিছন থেকে সে বলল, ভালোই ভালোই যখন বললাম তখন একেবারে বুঝলি না। হ্যাঁ, নে নে এবার মরে গিয়ে ভালোবাসা করিস। শালা, মুচির ছেলে হয়ে আমার জামাই হবার স্বপ্ন দেখিস? যা যা, মর এবার তুই। জয়ন্তকে কয়েকবার চেঁচাবার চেষ্টা করতে দেখে সুবল বলল, কেউ আসবে না, কেউ আসবে না তোকে বাঁচাতে। এই রাস্তাটা অনেকটা ভেতরে, বুঝলি? কথাটা বলেই সুবল গাছটার সাথে শক্ত করে টেনে বেঁধে দিল জয়ন্তর গলার ফাঁসির প্যাঁচটাকে। তারপর তার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, কিরে, ভালোবাসবি না এখন? বল কিরে, কিরে বল। ঝুমুরকে ভালোবাসি। তাহলে মর এবার তুই। তারপর সেখান থেকে চলে গেল ঝড়ের গতিতে। ফাঁসির দড়িতে দম বন্ধ হয়ে আসতে লাগলো জয়ন্ত। সে ধীরে ধীরে তার চোখ দুটোকে নামিয়ে আনবার চেষ্টা করলো গাছের নিচে হাত থেকে পড়ে যাওয়া গোলাপ গাছটার দিকে। তারপর ছটফট করতে করতে শরীরের সর্বস্ব শক্তিটুকু নিয়ে অন্তিমবারের মতো চিৎকার করে বলল, আমি ফিরে আসবো ঝুমুর। তুমি গোলাপ গাছ চেয়েছিলে না, তা দিতে আমি আসবই। তোমাকে যে আমি ভালোবাসি ঝুমুর, তার সাথে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতেই ফিরে আসবো। ঝুমুরের চোখ দুটো ছলছল করে উঠল। সে কল্পনাও করতে পারেনি এত নিচু একটা কাজ তার বাবা করতে পারে। জয়ন্ত বলল, তুমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে সাহায্য করবে তো ঝুমুর? তোমার ওই সৎ মাকেও আমি মেরেছি, তোমাকেও কষ্ট দেয়, সেটা আমার সহ্য হয়নি ঝুমুর। ঝুমুর কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মাথা নেড়ে বলল, করব। মাঝে কেটে গেছে দুটো সপ্তাহ। সেদিন রাতেই ময়না মারা গেছিল হাসপাতালে। ময়নার শ্রাদ্ধ শান্তির পর তার ছেলেকে ময়নার মা এসে নিয়ে গেছে নিজের কাছে রাখার জন্য। সুবল বহুবার তাকে আটকাবার চেষ্টা করেছিল, এমনকি ঝুমুরও, কিন্তু সে কোনো কথাই শোনেনি। এদিকে এত কিছু ঘটবার মধ্যেও আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে সুবল। গোলাপ গাছটা এই কদিনে কেমন বড় হয়ে উঠেছে। হঠাৎ সুবলের মনে পড়ে গেল গাছটা বনবার সময় তার হাতে কাঁটা ফুটে গেছিল। ঝুমুর রান্নাঘরে ছিল, তাকে ডাকলো। তারপর সে বেরিয়ে আসতেই সুবল বলল, শোন মা ঝুমুর, এই গোলাপ গাছটাকে কেটে দেবো, বুঝলি? দেখলি তো হুট করে কি সব হয়ে গেল। ঝুমুর কোনো উত্তর না দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এখন প্রায় বিকেল, তাই আর দেরি করল না সুবল।
ঘর থেকে দা নিয়ে এসে গাছটার ডালগুলোকে কাটতে যেতেই হঠাৎ চোখ দুটো আটকে গেল সুবলের। গাছটার মধ্যে থেকে রক্ত বেরিয়ে আসতে দেখে সে ভাবল হয়তো সে ভুল দেখছে। কয়েকবার সে তার নিজের চোখ কুচলে দেখল সত্যি গাছটা থেকে রক্ত বেরোচ্ছে। উঠোনের মধ্যে থেকে একটু একটু করে সরতেই তার পিছনে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগতেই সে পিছন ঘুরে দেখল তার পিছনে দাঁড়িয়ে আছে ঝুমুর। ঝুমুর তাকে বলল, ছি বাবা, তুমি কি করে এটা করতে পারলে? তুমি আমার ভালোবাসাকে আমার জীবন থেকে কি করে কেড়ে নিলে বাবা? সুবল তার কথার কোনো মানেই বুঝল না। সে ঝুমুরকে বলল, এসব তুই কি বলছিস মা ঝুমুর? আমি তোর ভালোবাসা কেড়ে নিয়েছি মানে? তুমিই তো সেদিন জয়ন্তকে মেরেছো বাবা, ও আমাকে সব বলেছে। জয়ন্তকে মেরেছি মানে? কি বলছিস এসব উল্টোপাল্টা তুই? কিছু উল্টোপাল্টা নয় বাবা, তুমি জয়ন্তকে গলায় ফাঁস দিয়ে ওকে মেরে ফেলেছিলে। ও নিচু যাচ্ছিল, কিন্তু আমি তোকে ভালোবাসতাম বাবা। তুমি বাবা হয়ে এটা কি করে করতে পারলে? সুবল কিছু বলতেই যাচ্ছিল এমন সময় হঠাৎ সুবলকে কে জানি ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। সুবল দেখল সেটা একটা কালচে ছায়া। মুখ থেকে একটানা একটা হিংস্র শব্দ বের করেই যাচ্ছে। সুবল ভয়ে তাকে দেখে বলল, কে কে তুমি? আমাকে চিনতে পারছেন না কাকু? আমি যে জয়ন্ত। সেদিন আপনি তো আমাকে মেরেছিলেন, বলেছিলেন আমি মুচির ছেলে হয়ে আপনার মেয়েকে ভালোবাসতে পারি না। এ কি জয়ন্ত, তুই বেঁচে আছিস? না 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 না, এ হতে পারে না। তুই কিভাবে বেঁচে থাকতে পারিস? বেঁচে নেই, আমি আপনাকে মারবার জন্যই তো আবার ফিরে এসেছি। সুবল কোনো রকমে পিছনে দৌড়তে যাচ্ছিল, ঠিক তখন সে দেখতে পেল তার পিছনে রান্নাঘর থেকে একটা আঁশবটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তার নিজের মেয়ে ঝুমুর। ছি বাবা ছি, তুমি জয়ন্তকে মেরেছো? আমি এখনো ভাবতে পারছি না। তো কি করতাম বল মা? এই ছেলেটা একটা মুচির ছেলে। হাড়হাবাতের বাড়ি গেলে তুই ঠিকমতো দুবেলা খেতেও পেতিস না রে মা। আর জয়ন্তকে আমি অনেকবার বুঝিয়েছি যে তোর সঙ্গে যেন যোগাযোগ একেবারে বন্ধ করে দেয়, কিন্তু কিন্তু ও কোনো কথাই শোনেনি আমার। আর মা মা ঝুমুর, তুই তুই আঁশবটিটা হাতে তুলেছিস কেন রে মা? তোমাকে মারবো বলে বাবা। কি কি বললি তুই মা? আমি আমি তোর বাবা ঝুমুর? তুমি কেমন বাবা যে মেয়ের ভালোবাসা কেড়ে নাও? ভালোবাসার যে জাত লিঙ্গ গুণ কিচ্ছু থাকে না, থাকে শুধু মন। তুমি জয়ন্তকে মেরে ফেললে বাবা, তাহলে তুমিও মরো। এই বলেই হাতের মধ্যে থাকা আঁশবটিটা সুবলের গলার উপর বসিয়ে দিল ঝুমুর। সাথে সাথেই শোনা গেল সুবলের বিভৎস কান খাড়া করে দেওয়া চিৎকার। ঝুমুরের মুখের উপর ফিনকি দিয়ে এসে লাগলো তার গলার রক্ত। সুবল মাটিতে গড়িয়ে ছটফট করতে লাগলো। ধীরে ধীরে সেখানেই তার প্রাণবায়ু বেরিয়ে গেল। এবার জয়ন্তর সেই অবয়বের দিকে তাকিয়ে আঁশবটিটা নিজের গলার মধ্যে এনে কোপ বসিয়ে দিল ঝুমুর। গোঙানি আর আর্তনাদ করতে করতে জয়ন্তর অবয়বের দিকে তাকিয়ে বলল, আমি আমি আসছি তোমার কাছে জয়ন্ত। এবার এবার তোমাকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। জয়ন্তর সেই অবয়বটা এসে হাঁটু গেড়ে বসল ঝুমুরের মৃতপ্রায় দেহটার সামনে। তারপর বলল, তুমি এইভাবে নিজেকেও শেষ করে দিলে ঝুমুর? কেন করলে এমনটা? কেন? ঝুমুর তার গায়ের সর্বশক্তিটুকু জড়ো করে এনে আরো একবার মুখ খুলে বলল, তোমাকে তোমাকে ভালোবাসি বলে একটা একটা মুচির ছেলেকে ভালোবেসেছি বলে। তারপর চোখ দুটো বুজে নিতেই ধীরে ধীরে ঝুমুরের শরীরের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কালচে ছায়া। সে জয়ন্তর ছায়াকে আলিঙ্গন করতেই জোরালো একটা দমকা হাওয়ার মতো মিলিয়ে গেল দুজনে।
আর সেই ফুলবিহীন গোলাপ গাছটাও নড়ে উঠে আপনা আপনি মিলিয়ে গেল সেখান থেকে। গাঢ় অন্ধকারের মধ্যে মাটিতে শুধু পড়েছিল সুবলের মৃতদেহটা। হঠাৎ তার মৃতদেহর একটা আঙুল আচমকাই নড়ে উঠল, তার সাথেই ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বাঁকা হাসির রেখা। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করুন। আপনাদের নিজেদের কাছেও যদি কোনো গল্প থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেলে সেটা আমাদের পাঠাতে পারেন। আমরা এই ভূষণ্ডের আড্ডায় আপনাদের গল্পও পরিবেশন করব। আজকের গল্প পাঠ এবং ময়নার চরিত্রে ছিলাম আমি রনিতা, সুবলের চরিত্রে ছিল সৌম্যজিৎ, ঝুমুরের চরিত্রে ছিল সৃজা এবং জয়ন্তর চরিত্রে দিব্যেন্দু। আজকের গল্পের আবহ সৃষ্টিতে ছিলেন দেবদত্ত এবং পোস্টার ডিজাইনে অরিজিৎ। এরম নানান ধরনের ভূতের গল্প পেতে আমাদের ভূষণ্ডের আড্ডা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি শেয়ার করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন গল্পের সাথে।